সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, মামলা ভুয়া হলে ফাঁসির আদেশও ভুয়ো। ইউনূসের ষড়যন্ত্র ফাঁস করবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, নতুন পদে ইউনূস, হাসনাতের এমপি পদ বাতিল, নতুন খেলায় মজেছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধ জুলাই সনদ, গ্রেফতার হয়েই রাজসাক্ষী আসিফ, সঠিক ছিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের কি আক্ষরিক অর্থেই কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তদারকি সরকারের আমলে বাংলাদেশ যেমন ছিল, তারেক রহমান সরকারের সময় বাংলাদেশ সেই জায়গাতেই আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আওয়ামী লীগারদের বিরুদ্ধে শুরু হয়েছে ভুয়ো মামলা রুজু করে তাদের দমিয়ে রাখার চেষ্টা। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে রায়, ফাঁসির আদেশ, সবকিছু ভুয়ো। তার বড় প্রমাণ কেরানীগঞ্জের ঘটনা। জীবিত একজনকে মৃত দেখিয়ে দায়ের করা হয় হত্যা মামলা। ঘটনা ঘটেছে এক জায়গায়, আর পুলিশের দায়ের করা অভিযোগে ঘটনাস্থলই বদলে দেওয়া হয়েছে। মামলার তথাকথিত নিহত ব্যক্তি আদালতে হাজির হয়ে বয়ান দিয়েছেন, আর তাঁকে আদালতে জ্যান্ত দেখতে পেয়ে সবাই কার্যত বিস্মিত। বিচারের নামে যে প্রহসন হয়েছে তার নতুন করে বলার দরকার পড়ে না। এই রকম ঘটনা একাধিকবার হয়েছে। তথ্য বলছে, ১৯৮টি বিচারের মামলার মধ্যে ৭৮টি নিষ্পত্তি হয়েছে। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেই সব মামলার মধ্যে ৫৬% মামলার ক্ষেত্রে কোনো প্রমাণ আদালতে পেশ করা সম্ভব হয়নি। আবার যেসব মামলায় আসামির নামে চার্জশিট দেওয়া হয়েছে সেই সব মামলার আসামিরাও ভুয়ো। এই আসামিরা কোথাকার বাসিন্দা সেটা শুনলে আরও অবাক হতে হবে। এই সব আসামিরা চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালের। এরা কোনো কালেও রাজধানী ঢাকায় পা রাখেননি। সেটা তদন্তে প্রমাণিত। এই তথ্যগুলি প্রমাণ করে একটি সুসংহত চক্র সুপরিকল্পিতভাবে এই সব মামলা রুজু করে। কিন্তু মামলা ভুয়ো হলেও তারা কিন্তু জেলের বাইরে বেরিয়ে আসতে পারেনি। তাদের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগের নেতা। কারো কারো বিরুদ্ধে আদালত আবার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। রাজধানী মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে এক লপ্তে প্রায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। না বাদীদের খুঁজে পাওয়া গিয়েছে, না সাক্ষীদের। এই ঘটনা প্রমাণ করছে কিছু স্বার্থান্বেষী মহল একটি সিন্ডিকেট তৈরি করে নিজেদের নিরাপদে রাখতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগারদের যে কোনো উপায়ে হেনস্থা করা। অথচ এই সব মামলায় গত ১.৫ বছরের বেশ সময় ধরে আটক রয়েছে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষকসহ বহু কর্মী। একজন সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা নয়, একসঙ্গে ৭টি মামলা। ঘটনায় ২টি আলাদা থানায় মামলা হয়েছে। ঘটনায় যিনি আহত হয়েছেন বা যার মৃত্যু হয়েছে তার পরিবারের থেকে মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করেছে অন্য কেউ। বিচারের নামে যে প্রহসন হয়েছে সেটা আর নতুন করে বলার দরকার পড়ে না। সবথেকে বড় প্রহসন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের বিচারের জন্য। তদারকি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এটাকে তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। সেনাবাহিনীর বেশ কয়েকজন প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক ভুয়ো মামলা দায়ের করে তাদের বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে। হাসিনা ও তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত। হাসিনা রায় শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি এই আদালতকে ক্যাঙ্গারু আদালত বলে মন্তব্য করেন। তারেক রহমান ক্ষমতায় আসার পর আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেন। এমনকি সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়, আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, রায় ঘোষণা হয়েছে, সেই সব মামলা ও রায় পুনর্বিচারণা করা হবে। এখানেই আসল খেলা। সেই খেলাটি হল হাসিনার প্রত্যাবর্তন। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতির উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দলের শাখা সংগঠনগুলি তো নিষিদ্ধ নয়, অর্থাৎ তারা রাজনীতি করতেই পারে। আর হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় বাতিল হলে তিনি দেশে ফিরবেন।
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার, আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মা পারে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার এবং নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল। একই রাস্তা নিয়েছিল জামায়াতও, কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না, তা হল আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল, সেই নিষেধাজ্ঞার কি হবে? বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক দেখতে মনে হলেও সবকিছু দৃশ্যত ঠিক নয়। সবকিছু সমান তালে চলছে না। বাংলাদেশ এমনিতেই সমস্যায় দীর্ণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমস্যাকে আরও গভীর করেছে। এদিকে আবার জাতীয় রাজনীতিতে জট আর ঘোট কিছুতেই কাটছে না। জট এখন জটায় পরিণত হয়েছে। কবে জট কাটবে সে ব্যাপারে কোনো পক্ষই কিছু বলতে পারছে না। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর একটা জট কাটলেও নতুন করে আরও একটি জট তৈরি হয়েছে। সেই জট আবার ত্রিভুজ আকৃতির। হাসনাত আবদুল্লার মন্ত্রীপদ বাতিল হয়ে গেছে বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। মুহাম্মদ ইউনুসের ইচ্ছা তিনি রাষ্ট্রপতি হবেন। আবার এনসিপিকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতিতে কি বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে? গুঞ্জন ওঠার প্রথম কারণ পূর্বতন তদারকি সরকার প্রধান ইউনুস। গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাকে তার পদে রেখে বিএনপি সরকার রেখে দেবে কিনা বা তিনি রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়। রাষ্ট্রপতি নিজে জানিয়েছিলেন, বিএনপি চাইলে তিনি তার পদে থেকে যেতে পারেন, আবার তারা না চাইলে তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। জামায়াত আবার রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য দাবি তুলতে শুরু করেছে। শাসক দল তাদের দাবিকে যেমন আমল দিতে নারাজ, তারা আবার রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে নারাজ। এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দিলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। বিএনপি সবে সবে ক্ষমতায় এসেছে। তারা কোনো অবস্থাতেই সাংবিধানিক সংকট তৈরি করতে চাইবে না।
না। জামায়াত সহ বিরোধীরা সরকারকে সেই দিকে ঠেলে দিতে চাইছে। এদিকে আবার শোনা যাচ্ছে পূর্বতন সরকার প্রধান ইউনূস দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। এটা তার একার ইচ্ছে নয়, এই ইচ্ছে বিএনপিরও। ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই তিনি কিন্তু শাসন ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন। শাহাবুদ্দিন যাতে তার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় তার জন্য তার ওপর নানাভাবে চাপ তৈরি করেছিলেন। যদিও রাষ্ট্রপতি সেই চাপের কাছে নতি স্বীকার করে তার পদ থেকে সরে দাঁড়াননি। পরে তিনি একটি সাক্ষাৎকারে বলেন সেই সময় তিনি সাংবিধানের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে বদ্ধপরিকর ছিলেন। এখন ক্ষমতায় তারেক, এবার কি তবে শাহাবুদ্দিন চুপ্পু তার পদ থেকে সরে দাঁড়াবেন? তাকে নিয়ে যখন বাংলাদেশে জোর গুঞ্জন, সেই সময় এলো আরও একটি খবর। জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার মন্ত্রীপদ বাতিল হয়ে গিয়েছে। কি এমন হলো যার জন্য হাসনাতের আবদুল্লার সাংসদ পদ বাতিল করা হলো? হাসনাত আবদুল্লার মতো প্রভাবশালী নেতার এই অবস্থা হলো কি করে? সূত্রের খবর, প্রধানমন্ত্রী তারেক এনসিপি নেতাদের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন। তার মতে যেসব এনসিপি নেতা ও সমন্বয়ক পর্দার আড়ালে থেকে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছেন তাদের কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তাদের মধ্যে অনেকেই বিদেশে পালিয়ে যাওয়ার ফন্দি ফিকির করছেন বলে সরকার খবর পেয়েছে। তাই দেশের প্রতিটি বন্দরে নজরদারি আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতাদের ওপর নতুন করে চাপ তৈরি করতে চলেছে সরকার। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী তারেকের এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, এটি একটি রাজনৈতিক কৌশল। শব্দ বা নাদ হিন্দু শাস্ত্র অনুযায়ী একে বলা হয়ে থাকে ব্রহ্ম। তাহলে তার শক্তি কত হতে পারে তার কোনো সঠিক ধারণা কারো মধ্যে নেই। তবে শব্দ যে সবকিছু ওলটপালট করে দিতে পারে, সব হিসেব উল্টে দিতে পারে, তা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। অদূর ভবিষ্যতেও কোনো সন্দেহ তৈরি হবে না। তদারকি সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্ফোরক বয়ান ঘিরে তোলপাড় পদ্মার অন্য প্রান্ত। সেই বিষয়ে যাওয়ার আগে রাজসাক্ষী নিয়ে কিছু কথা। রাজসাক্ষী কাকে বলে? যে, যিনি বা যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার পর আদালতে স্বীকারোক্তিমূলক বয়ান দিয়ে থাকেন তাকে বা তাদের রাজসাক্ষী বলা হয়। অপরাধী থেকে রাজসাক্ষী হলে তার সাজা অবধারিতভাবে হ্রাস পায়, কিন্তু আদালত সেই ব্যক্তির দেওয়া বয়ান খতিয়ে দেখা দরকার মনে করল তারা সেটা করতে পারে। খতিয়ে দেখলে যদি দেখা যায় আদালতে দেওয়া বয়ানের সঙ্গে অপরাধের কোনো মিল নেই বা বক্তব্য আদালতকে বিভ্রান্ত করার একটা কৌশল, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির রাজসাক্ষী হওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইনে বিচার ব্যবস্থায় রাজসাক্ষী হওয়ার সুযোগ রয়েছে। এই ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে অপরাধটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে তার কাছে গোপন তথ্য রয়েছে, সেক্ষেত্রে সেই গোপন তথ্য আদায়ের জন্য তাকে এই শর্তে ক্ষমা করে দিতে পারে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৫ নম্বর ধারা অনুসারে এই ধরনের রাজসাক্ষী হিসেবে সহ অভিযুক্তকে পরীক্ষা করার বিধান রয়েছে। এবার সংবাদ শিরোনাম নিয়ে আলোচনা। শিরোনামে যিনি অর্থাৎ আসিফ মাহমুদ তদারকি সরকারের আমলে একজন উপদেষ্টা ছিলেন, তিনি সম্প্রতি বিস্ফোরক বয়ান দিয়েছেন। সেই বয়ানে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশে ২০২৪-এর জুলাই অগাস্টে হাসিনার পতন থেকে ইউনূস সরকার উত্থান সবকিছুর নীল নকশা করেছিল আমেরিকা। বিষয়টা এখন কিন্তু আর আসিফের বয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দাবি উঠছে প্রয়োজন হলে তদারকি সরকারের এই উপদেষ্টাকে গ্রেফতার করে রাজসাক্ষী করা হোক, কারণ তাকে জেরা করে আরও অনেক কিছু জানা যাবে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে আমেরিকা যে উঠে পড়ে লেগেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন এখানে অন্যত্র। তার আগে আসিফের বক্তব্য। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল যে শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। একা কি আসিফ মাহমুদ জড়িত? জড়িত আরও একজন, তিনি মোহাম্মদ ইউনূস। তাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের মতে এই ইউনূসের জন্য বাংলাদেশ আমেরিকার হয়ে দালালি করেছে, হাসিনার তৈরি করে দেওয়া একটি দেশের ধন সম্পদ লুট করেছে, নিজেরা হয়েছেন অর্বুদপতি, আর দেশের মানুষকে তারা ভিখারি করেছে। প্রধান উপদেষ্টা সহ তদারকি সরকারের সব উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা হয়েছে, মামলা আরও হবে।
টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক রোববার বিকেল ৩টায় আবারও বসছে। গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদ উল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে। জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ মার্চ বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। জাহিদুল ইসলাম জানান, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা। এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি।